আমি আর কখনো বাইক ছাড়া হেলমেট না, হেলমেট ছাড়া বাইক। দেখেন ভাই, অনেক কষ্টে একটা বাইক কিনবো, আমি গরিব মানুষ, কিনতে গিয়ে ঠকে গেলে আবার সমস্যা। আপনাদের সাজেস্ট করা বাইকটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব বাইক ক্রয় করার ক্ষেত্রে। আমার GSX এর বাইকটা কামরুলকে দিয়েছি, কামরুল চালাবে বলে। অবশ্য কামরুলের কাছে আমার GSX এর থাকা আর আমার কাছে থাকা একই কথা, আমার এই GSX এর। কিন্তু কথা হচ্ছে বাইকটা রাখা। GSX এর তো অনেকদিন চালাম, প্রায় 2 বছর। এই 2 বছর GSX এর দিয়ে মোটামুটি বেশ ভালোই ভ্রমণ করেছি, প্রায় 20,000+ কিলোমিটার রাস্তা রাইড করেছি। এখন মন চাইছে একটা ডিফারেন্ট বাইক নেই, কিন্তু এবারের বাইকটা নিতে চাই আপনাদের পছন্দে। আপনারা ডিসাইড করবেন কি বাইক নিব, এবং আপনাদের পছন্দকে প্রাধান্য দিয়ে আমার ব্যক্তিগত পছন্দকে সমন্বয় করে আমি পছন্দ করে একটা স্পোর্টস বাইক কিনতে চাই। আপনাদের পছন্দে যে বাইক কিনবো, এইখানে অবশ্য আপনাদের কিছু ব্যাপার জানিয়ে দিতে হবে। সেই ব্যাপারগুলো নিয়ে মূলত আজকের ব্লগ। এখন কিন্তু বাংলাদেশে হায়ার সিসি বাইক পারমিশন পেয়েছে। যেহেতু হায়ার সিসি বাইক বাংলাদেশে পারমিশন পেয়েছে, যদিও খুব বেশি বাইক না, মাত্র 2টা বাইক অলরেডি আমরা আমাদের বাংলাদেশে পেয়েছি। একটা হচ্ছে হিরো এক্সিমার 210 আর একটা হচ্ছে বাজাজ পালসার N250। আমি চাই আপনারা আমাকে পছন্দ করে একটা বাইক সাজেস্ট করেন, তবে কিছু বিষয় আপনাদেরকে নলেজে দিয়ে রাখতে চাই। আপনারা যে শুধু আবেগের বসে আমাকে বলবেন ভাইয়া এই বাইকটা ভালো, এই বাইকটা নেন, তা কিন্তু হবে না। আপনাদেরকে অবশ্যই বুঝে শুনে সাজেস্ট করতে হবে। একটা বাইক স্পোর্টস বাইক, দামি বাইক, আর একটা স্পোর্টস বাইক কিন্তু অর্নামেন্টের মতো, সেটাকে যত্ন করে চালাতে হয় রত্নের মতো পারফরমেন্স পেতে হলে। এখন আপনি স্পোর্টস বাইক কিনলেন কিন্তু আপনি ভোগান্তিতে পড়লেন, তাহলে তো হলো না। মোটামুটি আমি বাংলাদেশের সকল ধরনের স্পোর্টস বাইকে চালিয়েছি। ইয়ামাহা R15, হন্ডা CBR, GSX-R, 13 GP1, KPR, আরও বেশ কয়েক মডেলের বাইক এই মুহূর্তে নাম মনে আসছে না। প্রত্যেকটা বাইকই ভালো, এবং প্রত্যেকটা বাইকেরই কিন্তু ভালো মন্দ, মানে হ্যাঁ, আমার বাসায় তিতা মিঠা সব কিছুই আছে। এখন কোনো বাইকে কোনো কিছু কমতি থাকবে, আবার কোনো বাইকে কোনো কিছু বেশি থাকবে। সব কিছু পূর্ণাঙ্গভাবে একটা বাইকে পাওয়া যায় না, এটা যেমন আমিও জানি, আপনিও জানেন। আবার এই বাইকগুলোর মধ্যেও কিন্তু একটা ফ্যান বেস তৈরি হয়েছে। কেউ ইয়ামাহা R15 পছন্দ করে, কেউ হন্ডা CBR পছন্দ করে, কেউ বা আবার সুজুকি GSX-R পছন্দ করে। এখন যে যেই মডেলের বাইকটা পছন্দ করে, সেই মডেলের বাইরে অন্য বাইক যদি কেউ চালায়, তাহলেই তাকে নেগলেক্ট করে। এই যে আমাদের দেশে একটা অপচর্চা, এই অপচর্চাটা থাকবে। তারপরও আমি চাই আপনাদের পছন্দে, আপনাদের চয়েসে এবার একটা বাইক কিনতে। কারণ আমার ছোট্ট সোনামণিটা, সে কি বাইকে চড়বে না? সে তো অবশ্যই অবশ্যই স্পোর্টস বাইক পছন্দ করবে। আসলে স্পোর্টস বাইক জিনিসটা এমন, মানে এর না সবাই পছন্দ করে, ছোট বাচ্চারাও পছন্দ করে, বয়স্ক লোকরাও পছন্দ করে। কারণ স্পোর্টস বাইকের লুকটাই হচ্ছে অসাধারণ অসাধারণ। আমার কাছে ভাই আসলে সব ধরনের স্পোর্টস বাইকই ভালো লাগে, কোনো ব্র্যান্ডকে আমি আসলে ছোটোভাবে দেখি না। তবে হ্যাঁ, আমি বলি, আমি কথা বলি, কারণ আপনারা আমার কাছ থেকে আসলে শুনতে চান, জানতে চান কোন বাইকটার ভালো দিক কি, কোন বাইকটার মন্দ দিক কি, এবং সব সময় সততার সাথেই আমি কিন্তু আপনাদেরকে শেয়ার করেছি। কোনো কিছু নিজের থেকে বাড়িয়ে কখনোই বলিনি, যেটা যতটুকু মনে হয়েছে ঠিক ততটুকুই আপনাদেরকে শেয়ার করছি। আসলে একটা বাইককে এখন যতটুকু বলা দরকার আপনার নিরাপত্তার স্বার্থে, ঠিক ততটুকুই আমি বলেছি, যেন আপনারা জেনে একটা বাইক কিনতে পারেন। এখন একটা বাইকের প্রস অ্যান্ড কনস শেয়ার করেছি বলে আপনি ওই বাইকটা কিনবেন না, বিষয়টা এইরকম না। আপনি যদি ভালো লাগে আপনি কিনেন, কিন্তু আপনি মাথায় রেখে দিলেন, জেনে রাখলেন যে আমি যে বাইকটা ক্রয় করেছি এই বাইকটার এই ব্যাপারগুলো খারাপ আছে। এই ব্যাপারগুলোকে যতটুকু এড়িয়ে যাওয়া যায়। আর যারা ব্র্যান্ডগুলো তৈরি করে, যারা বাইকগুলো ম্যানুফ্যাকচার করে, তারাও আসলে বুঝতে পারবে যে তাদের ভুলগুলা কোথায়, তারা সেই ভুলগুলাকে সংশোধন করার চেষ্টা করবে। এই উদ্দেশ্যটাই আমার। কিন্তু এই জেনারেশন যখন আসবে, তখন তারা কিন্তু আরো মেধাবী হবে, আরো গুণী হবে, তারা কিন্তু আরো অনেক কিছুই ভাববে একটা বাইক ক্রয় করার ব্যাপারে। একটা মানুষের কয়টা বাইক লাগে? একটা বাইক হলেই তো হয়ে যায়। কিন্তু আসলে আপনারা ভালো করেই জানেন, ভালো করে বুঝেন, আমি চকলেট বাইকার, সবসময় বাইক নিয়ে পড়ে থাকতে ভালোবাসি, বাইক নিয়ে কথা বলতে ভালোবাসি। তাই সবসময় চেষ্টা করি বিভিন্ন ভেরিয়েন্টের একটা একটা করে হলেও যেন আমার কাছে বাইক থাকে। একটা সময় ছিল যে আমি আসলে একটা বাইকের বেশি, এমনকি এরও আগে এমন সময় ছিল একটা বাইকও আমি ক্রয় করতে পারতাম না। আল্লাহর রহমতে আমি
অনেক অনেক আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে আমি মোটামুটি সব ধরনের বাইকই বাংলাদেশে মোটামুটি অ্যাভেলেবেল যে সকল বাইক আছে সব ধরনের বাইকে চালিয়েছি। তো বর্তমানে আমার কাছে হোন্ডা সিবি 150X, যেটা কিনা এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে সেরা ট্যুরিং বাইক। শুধু ট্যুরিং না, ট্যুরিং স্পোর্টস বাইক। আসলে বাইকের ক্যাটাগরি অনেক রকমের, ট্যুরিং স্পোর্টস বাইক, অ্যাডভেঞ্চার বাইক, স্পোর্টস বাইক, এন্ডুরো, ডার্ট বাইক, নানা ধরনের প্যাটার্নে কিন্তু রয়েছে। এখন কথা হচ্ছে অ্যাজ এ বাইক লাভার, যেহেতু বাইক নিয়ে কথা বলার চেষ্টা, বাইক নিয়ে নানা ধরনের নানা কিছুই আপনাদের সাথে শেয়ার করি, সেই ক্ষেত্রে আসলে আমারও তো শিখতে হয়, আমাকেও তো স্টাডি করতে হয়। তো আসলে আপনাদের কাছে একটা বাইক শুধু একটা বাইক, কিন্তু আমার কাছে এক একটা বাইক যেন এক একটা বই, এক একটা গল্প, এক একটা কবিতা, যেখান থেকে শিখার আছে অনেক কিছু, যেখানে লেখা থাকে হাজারো বাক্য, যেটা শুধুমাত্র বাইক প্রেমী মানুষরাই বুঝতে পারে। আসলে আমি চাচ্ছি একটা স্পোর্টস বাইক নিতে, যে বাইকটা কিনা আমার কাছে সবসময় থাকবে অ্যাজ এ অর্নামেন্ট। কারণ আমার এই ক্রুজার বাইক সুজুকি ZN 125 আর এই ট্যুরিং অ্যাডভেঞ্চার বাইক বা ট্যুরিং স্পোর্টস বাইক হোন্ডা সিবি 150X এর পাশাপাশি একটা স্পোর্টস বাইক না থাকাটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমার একটু হাহাকার লাগছে মনের মধ্যে। আর GSX-এরটা তো আসলে আমি আগে বলেছি অনেক দিন চালিয়েছি, 20,000 কিলোমিটার প্লাস। GSX-এরটা আর চালাতে চাই না, দ্যাটস ওয়াই আমাকে নতুন কিছু নিয়ে ভাবতে হচ্ছে, নতুন কিছু নিয়ে চিন্তা করতে হচ্ছে। তো এবারই ফার্স্ট টাইম আমি আসলে আপনাদেরকে এতভাবে অনুরোধ করছি, আপনারা কমেন্ট করেন, আপনারা জানান কোন বাইকটা নিব, কোন বাইকটা নিব, কোন বাইকটা নিব। আর GSX-এর দিয়ে খুব শীঘ্রই একটা রিভিউ আপনাদেরকে শেয়ার করব, যেখানে GSX-এর বাইকের এই লং টাইম ইউজিংয়ে আমার কি কি সমস্যা হয়েছিল, কোন কোন ব্যাপারগুলো ভালো লেগেছিল আর কোন কোন ব্যাপারটা খারাপ লেগেছিল। যখন 375cc বাইকের পারমিশন বাংলাদেশে হয়ে গেল, আমি ভেবেছিলাম খুব শীঘ্রই হয়তো আমাদের বাংলাদেশে অনেক অনেক হায়ার সিসি বাইক আমি দেখতে পারবো, কিন্তু দুঃখজনক হলে সত্য, ওরকম বাইক লঞ্চ হয়নি। বাংলাদেশে 2টা বাইক লঞ্চ হয়েছে, যেগুলা মোটামুটি চলছে আর কি, এখন মানুষ ক্রয় করছে। একটা হচ্ছে হিরো এক্সামার 210cc, আরেকটা হচ্ছে বাজাজ পালসার N250। এখন কথা হচ্ছে বাইকগুলো ভালো, বাজেট রেঞ্জে খুবই ভালো, কিন্তু আলটিমেট প্যাকেজে যদি আমি চিন্তা ভাবনা করি, ওভারঅল যদি চিন্তা ভাবনা করতে যাই, তাহলে এই বাইকগুলোকে আসলে ইয়ামাহা R15, হোন্ডা CBR কিংবা সুজুকি GSX-এর সাথে কম্পেয়ার করা যাচ্ছে না। সো আলটিমেট আমাকে একটা প্যাকেজ স্পোর্টস বাইক কিনতে হলে কিন্তু সেই ইয়ামাহা, সেই হোন্ডা, সেই সুজুকি নিয়েই ভাবতে হচ্ছে। এই যেমন ধরেন আমার এই হোন্ডা সিবি 150X, এই বাইকটা হয়তোবা সর্বদিকে সর্বসেরা না হলেও ওভারঅল পারফরমেন্সের কথা যদি চিন্তা করেন, আমার এই হোন্ডা সিবি 150Xটা কিন্তু অনেক এগিয়ে থাকবে অনেক অনেক বাইকের সাথে। এই বাইকটা ট্যুরিং স্পোর্টস বাইক, এই বাইকটাকে তৈরি করা হয়েছে ট্যুর করার জন্য। এই বাইকটার মূলত যেই বিষয়গুলো ফোকাস করেছে এবং যেই বিষয়গুলোতে টার্গেট করেছে, সেগুলো হচ্ছে কমফোর্ট, ডিউরেবিলিটি ইত্যাদি ইত্যাদি, এবং সেই জায়গাগুলোতে কিন্তু এই হোন্ডা সিবি 150X সাকসেসফুল। ঠিক তেমনই স্পোর্টস বাইক ক্রয় করার ক্ষেত্রে আপনারা আমাকে এমন একটা বাইকই সাজেস্ট করেন, যে বাইকটা ওভারঅল সব কিছুতেই ভালো, হয়তো বা কিছু কিছু জায়গায় দুর্বল হতে পারে, কিন্তু ওভারঅল রিসেল ভ্যালু, স্পেয়ার পার্টস, সার্ভিস, এগুলো যদি না থাকে, আলটিমেট আসলে আপনাদের চকলেট বাইকার লুজার হয়ে যাবে। আমার অনেক চিন্তা আছে, আমি অনেক বুঝি, অনেক জানি, তারপরও এবার আপনাদের সাজেস্ট করা বাইকটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব বাইক ক্রয় করার ক্ষেত্রে। শুধু যে হোন্ডা, ইয়ামাহা, সুজুকি এর মধ্যে আপনারা আমাকে স্পোর্টস বাইক সাজেস্ট করবেন, আসলে বিষয়টা তা নয়। আপনারা আপনাদের মতো করে আমাকে সাজেস্ট করেন। জাস্ট আপনি এভাবে চিন্তা করেন, ধরেন আপনি একটা বাইক কিনবেন, একটা বাইক কিনতে গেলে প্রথমে কোন কোন ব্যাপারগুলো চিন্তা করতে হয়? প্রথমে চিন্তা করতে হয় রিসেল ভ্যালু। রিসেল ভ্যালু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দেখেন, আমি অনেকবারই অ্যাটেম্প নিছি একটা বাইক সারা জীবন চালাবো, কিন্তু পারি নাই, এটা হয়ে ওঠে না, কোনোভাবেই হয়ে ওঠে না। দেখা গেছে কোনো না কোনো প্রয়োজনে আমাকে বাইক সেল করতে হয়। তো যে বাইকগুলোর রিসেল ভ্যালু ভালো, সেগুলো আমি খুব সহজেই বিক্রি করতে পারছি, 2 টাকা কম আর 2 টাকা বেশি। কিন্তু যে বাইকগুলোর রিসেল ভ্যালু কম, সেগুলো কিন্তু আমার বিক্রি করাটাই মুশকিল হয়ে গেছে, কেউ কিনতে চায় না, এমনও বাইক কিন্তু আমার কেনা হয়েছিল। যাই হোক, সেটার নাম বলে আর সেটাকে ছোট করার দরকার নাই, সেটা কম বেশি আপনারাও বুঝেন কোন বাইকগুলোর রিসেল ভ্যালু কম। তারপর হচ্ছে স্পেয়ার পার্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমি এই যে মাইলের পর মাইল, কিলোমিটার পর কিলোমিটার লং ট্যুর দিই, সেই ক্ষেত্রে আমার প্রচুর পরিমাণে স্পেয়ার পার্টস লাগবে, যেমন ব্রেক শু, ব্রেক প্যাড, আরও ইত্যাদি ইত্যাদি। এই পার্টসগুলো যদি আমি না পাই, তাহলে কিন্তু একটা বাইক চালানো মুশকিল হয়ে যায়। স্পেশালি
চাইনিজ যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আমাকে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। আমি অনেক বাইকেরই স্পেয়ার পার্টস পাইনি, দেখা গেছে যে লং ট্যুরে গিয়েছি, সেখানে আমাকে চেন টাইট করতে করতে আমার পুরো ট্যুর শেষ হয়েছে, যার ফলে আমি ভালো মতো ব্লগও করতে পারি নাই। সো আমাকে এমন বাইকই সাজেস্ট আপনারা করবেন যে বাইকটা নিশ্চিন্তে আমি চালাতে পারবো, বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে আমি স্পেয়ার পার্টস পাবো। যদিও যে কোনো প্রান্তে স্পেয়ার পাওয়া সম্ভব না, আমি শুধুমাত্র জেলা শহরগুলোর কথা বলছি। অবশ্যই এমন বাইকই আমাকে সাজেস্ট করবেন, অ্যাটলিস্ট জেলা শহর না হোক, বিভাগীয় শহরে যেন আমি স্পেয়ার পার্টসটা পাই, তাহলে ওই বাইকটা চালিয়ে আমি শান্তি পাবো। তারপর হচ্ছে আফটার সেল সার্ভিস। একটা বাইক আমি কিনলাম, প্রপার সার্ভিস পেলাম না, তা কি হয়? তা কি হবে? আপনি বলেন, আপনি একটা বাইক কিনলেন, স্পেয়ার পার্টস পেলেন, সার্ভিস পেলেন না, ঠিক মতো কেউ সার্ভিস করতে পারে না, যেখানেই যান মানুষ ভয় পায় বাইক ধরতে। এমনও হয়েছে, এমনও বাইক আমি চালিয়েছি যে আমি একটা সার্ভিস সেন্টারে গিয়েছি, একটা গ্যারেজে গিয়েছি, সেখানে মেকানিক বলতেছে, ভাই এই বাইকের কাজ আমরা কখনো করি নাই, আমরা এটা করতে পারবো না। খুব সিম্পল কাজ হওয়া সত্ত্বেও ওই বাইকটা ধরতেই যেন তারা ভয় পাচ্ছিল। এই কারণে ভয় পাচ্ছিল, যদি একটা করতে গিয়ে আরেকটা হয়ে যায় তখন কি হবে, আমি তো উল্টা আরও বিপদে পড়ে যাব। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আমি একটা বাইক কিনলাম, আফটার সেল সার্ভিস ঠিক মতো পেলাম না, সার্ভিস সেন্টার নাই, শুধুমাত্র ঢাকা শহরে একটা সার্ভিস সেন্টার, তাহলেও কিন্তু আমাকে খুব ব্রেক পেতে হবে। সো আফটার সেল সার্ভিস একটা বাইক কেনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটা মাথায় রেখে আপনাকে আমাকে সাজেস্ট করেন। যে কোনো ব্র্যান্ডই আপনি সাজেস্ট করেন, কোনো সমস্যা নাই। অবশ্যই আমার যেন ওই তিনটা জিনিস নিয়ে ভোগান্তিতে পড়তে না হয়: স্পেয়ার পার্টস, আফটার সেল সার্ভিস এবং রিসেল ভ্যালু। এরপর কিন্তু আরও একটা বিষয় আপনাদেরকে ভাবতে হবে, সেটা হচ্ছে যে অফিসিয়াল বাইক কিনবো না গ্রে মার্কেটে বাইক কিনবো। দেখেন, অফিসিয়াল বাইকের যেটা অসুবিধা, একটু প্রাইস বেশি, কিন্তু অফিসিয়াল বাইকে কিন্তু আফটার সেল সার্ভিস এবং ওয়ারেন্টি খুবই সুস্পষ্টভাবে এবং সুন্দরভাবে পাওয়া যায়। এখন কথা হচ্ছে, একটা প্রিমিয়াম বাইক যদি এভাবে চিন্তা করি, কোনো কারণে আল্লাহ মাফ করুক যদি নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে ওই বাইকটা নিয়ে একজন বাইকার যে কী পরিমাণ বিপাকে পড়বে। কারণ একটা প্রিমিয়াম বাইকের কোনো একটা স্পেয়ার পার্টস নষ্ট হয়ে যাওয়া মানে আপনি মোটামুটি ধরে নেন যেই পার্টসগুলোর দামি, ইএফআই, ইসিইউ, এইগুলো যদি নষ্ট হয়ে যায় মোটামুটি 40-50 হাজার টাকার ধাক্কা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। কারণ আপনি চাইলেই লোকাল ব্র্যান্ডের কোনো কিছু লাগাতে পারবেন না। আপনাকে ইনস্টল করতে হলে অরিজিনাল স্পেয়ার পার্টস বা অ্যাক্সেসরিজটা ইনস্টল করতে হবে, না হলে আপনি একটা প্রিমিয়াম বাইকের থেকে কিন্তু ওইভাবে মজা পাবেন না। গ্রে মার্কেটে আমি কিন্তু একটু দাম কমে পাবো। এখন একদিকে আমি কমে পাচ্ছি, আরেকদিকে কিন্তু আমার বিপদ কিন্তু আছে। সো এইটাও চিন্তা করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ভাবতে হবে, গ্রে মার্কেট থেকে কিনবো নাকি অফিসিয়াল কোনো বাইক কিনবো। অফিসিয়াল মোটামুটি সবগুলো ব্র্যান্ডের বাইকই তো পাওয়া যায় কম বেশি, যেগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল, হোন্ডা, ইয়ামাহা, সুজুকি, আরও ইত্যাদি ইত্যাদি। আবার গ্রে মার্কেটে দেখেন অনেক বাইক পাওয়া যায় যেটা আবার অফিসিয়াল বাইকে পাওয়া যায় না। যেমন আমার এই হোন্ডা CB150X, এটা কিন্তু হোন্ডা নিয়ে আসে নাই, এটা কিন্তু আমি গ্রে মার্কেট থেকে কিনেছি। এই যেমন একটা সুবিধা পেয়েছি, ঠিক তেমনই আবার অসুবিধা। দেখেন, এইটার কিন্তু কোনো ওয়ারেন্টি আমি পাবো না। হ্যাঁ, অলরেডি 11,000 কিলোমিটার হয়ে গেছে, কোনো সমস্যা হয় নাই, তবে যদি হয় তাহলে কিন্তু আমাকে বেশ ভালোই বিপাকে পড়তে হবে। এবং মোটামুটি এই বাইকের যে স্পেয়ার পার্টস অনেক এক্সপেন্সিভ নর্মালি যে কোনো স্পোর্টস বাইকের তুলনায়। হ্যাঁ, তো বুঝতেই পারতেছেন আমাকে মনে মনে সবসময় ভয় পেতে হয়। এবং এইটাই আমার লাইফের প্রথম কোনো বাইক, যে বাইকটা আমি 1 বছরের বেশি সময় হয়ে গেছে কিন্তু চালিয়েছি মাত্র 11,000 কিলোমিটার। এটা কিন্তু একটা বিশাল বড় ডিসঅ্যাডভান্টেজ। আমি ভয়ে বাইক চালাই না, কারণ স্পেয়ার পার্টস অনেক কিছুই নাই। যেমন এর কিটগুলা তো কি বলবো, নাই বললেই চলে। যাই হোক, এমন একটা বাইক আমাকে সাজেস্ট করেন যেটা আমি নিশ্চিন্তে চালাবো, রিলায়েবলভাবে চালাবো, যেটা নিয়ে আমাকে ওইভাবে ভাবতে হবে না। এই যেমন ধরেন ইয়ামাহা R15M, এটা অফিসিয়ালি পাওয়া যায়, আবার গ্রে মার্কেটেও পাওয়া যায়। ভাইয়া, এটা কি অফিসিয়াল নাকি নন অফিসিয়াল? আনঅফিসিয়াল। কত পড়ছে ভাইয়া? আমি যখন 5,70,000। 5,70,000? এখন কত? আচ্ছা আচ্ছা। কেমন ভাই, গ্রে মার্কেট থেকে বাইক কিনলেন, ভয় লাগে না যদি কিছু নষ্ট হয়ে যায়? ওয়ারেন্টি তো পাবেন না। অফিসিয়াল গাড়ি। ও, তাহলে প্রথমে ভুল বললেন কে? মিস্টেক করছি, আমার আগে থ্রিটা ছিল তো, ওটা চালাতে অভ্যস্ত বেশি। হ্যাঁ, এটা অফিসিয়াল না? আচ্ছা আচ্ছা। এই যে ফ্ল্যাগশিপ। আচ্ছা, এমনি যে ইয়ামাহার যে সার্ভিস, আমি একটা বাইক কিনবো তো, ইয়ামাহার সার্ভিস কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো। ভালো সার্ভিস দেয়? হ্যাঁ, মানে সার্ভিস সেন্টারে ওয়ারেন্টি পাওয়া যায়? হ্যাঁ। দেখেন ভাই, অনেক কষ্টে একটা বাইক কিনবো, আমি গরিব মানুষ, কিনতে গিয়ে ঠকে গেলে আবার সমস্যা আছে।
সব ওকে থাকবে তো? হ্যাঁ তরু ভাই হ্যাঁ, ওরকমই ডুপ্লিকেট। না তরু ভাই না না, আমি ডুপ্লিকেট তরু ভাই। যাও 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 থ্যাংক ইউ ভাই। তাহলে ইয়ামার বাইক অফিসিয়াল কিনা যায় নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আসেন চা খাই আসেন সামনে বামে আসেন। আমি মূলত অন্য একটা ধ্যানে আছি ধ্যান? মানে অন্য একটা জিনিস নিয়ে ডিসকাশন করতেছিলাম এই জন্য আমি বাইক চালানো অবস্থায় ধ্যান ধরে কেউ? না ওই যে ওর সাথে কথা বলতেছিলাম ও আচ্ছা আচ্ছা। কিন্তু আপনারা দুই বন্ধু একজনে হেলমেট পরলেন না, এটা কোনো কথা? আমি হেলমেট এখানে এসে খুলছি কেন খুললেন কেন? এই যে আমি যে হেলমেট জ্যামের ভিতরে পরে আছি না, আল্লাহ মাফ করুক কিছু হয়ে গেলে। বিষয়টা হচ্ছে আমি একটা বাইক কিনবো, এখনো ডিসিশন নেইনি। আমার ব্লগে আমি সবাইকে দেখাবো, দেখি সবাই কি সাজেস্ট করে। চালাই দেখুন না না না, আমি তো আমি চালাইছি, হ্যাঁ বিষয়টা না যে আমি চালাই নাই, আমার ছিল, আমি চালাইছি। কিন্তু আমি এবার একটা বাইক কিনবো যারা আমার ব্লগ দেখে, শুভাকাঙ্ক্ষী ফলোয়ার, তাদের সাজেশন অনুযায়ী। যদিও সাজেশন সবার এক হবে না, এক একজন এক এক কথা বলে, তারপর দেখবো সর্বোচ্চ সাজেস্ট কোন বাইকটায় আসে এবং সেই সাথে আমার যে চয়েস, মানে ফলোয়ারদের পছন্দকে প্রাধান্য দিয়ে দেখি কোনটা নেওয়া যায়। আলহামদুলিল্লাহ আমি যদি বলি এটা থেকে আমি বিথ্রিতে বেশি সার্ভিস পাইছি। আচ্ছা খুব ভালো ছিল আচ্ছা। আমার কাছে, আর ওইটা থেকে এটা সার্ভিসটা একটু অন্যরকম। যাই হোক, আপনি ইয়ামাহার বাইকের বাইকের কথাই বলবেন। আচ্ছা ধরেন ইয়ামা বায়ার, এটা বাদ, এইটা বাদে, ইয়ামাহা বাদে আমি একটা স্পোর্টস বাইক কিনতে চাই, আপনি কোনটাকে সাজেস্ট করবেন? কমফোর্টের দিক দিয়ে সিভিয়ার, আর যদি বলেন যে আমার পার্সোনালি ভালো লাগে এমটা আর ভি3টা। এম আর ভি3, আচ্ছা আচ্ছা। সিভিয়ার জিএসএক্স আর কি পছন্দের তালিকায় নাই? কেন কেন? এক তো গাড়িটার ব্যালেন্সিং আমি ওইরকম মানে ভি3 যে ব্যালেন্সিংটা হ্যাঁ। ওটা জিক্সা ওই ব্যালেন্সিংটা আমি পাইনি। হ্যাঁ, ওটার যে ব্যালেন্সটা কেমনে পাবেন? আপনি তো হেলমেট পরেন না। আমি এই যে ভিডিও সাক্ষী, বলেন আমি আর কখনো হেলমেট ছাড়া বাইক চালাবো না, এই যে সবাইকে বলেন। আমি আর কখনো বাইক ছাড়া হেলমেট না, হেলমেট ছাড়া বাইক চালাবো না। গুড গুড, ঠিক আছে, আসেন চা খাই, আসেন। তো ভাই ওনার বাইকটাকে একটু টেস্ট রাইড দেওয়ার সুযোগ দিল, থ্যাংক ইউ। আগেই থ্যাংক ইউ, পরে একটা দিব, আগে একটা দিয়ে নিলাম। আসলে ইয়ামাহা R15 তো আমি চালিয়েছি, তারপরে একটু টেস্ট রাইড দেওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ এইটার হ্যান্ডেলবারটা রাইজার দিয়ে উঁচু করা হয়েছে, একটু কমফোর্ট তো ভাই ভাবতে হয়। যাই হোক, আমি কখনো রাইজার লাগানো R15 ভার্সন 4 বা M চালাইনি, এই প্রথম চালাচ্ছি। জাস্ট কমফোর্টটা বোঝার জন্য, মানে অল্প একটু চালালে তো বোঝা যাবে না, জাস্ট একটা অনুমান করা যাবে, দেখি অনুমানটা কি গিয়ে দাঁড়ায়। আমার CBX থেকে এটার ইনিশিয়াল পাওয়ার অনেক কম। আসলে R15 ভার্সন 3 থেকে M এর প্রায় 1 bhp কমানো হয়েছে, যার কারণে পাওয়ার কম্প্রোমাইজ করা। আগে R15 ভার্সন 3 ছিল 19 bhp, সেখানে এখন 18 সামথিং। 1 bhp যে কম সেটা অবশ্য বোঝা যায়, কিন্তু R15 ভালো লাগার পিছনে একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে লুকস। ভাই R15 M এর লুকস অসাধারণ অসাধারণ। আর ইয়ামার ব্রেকিং ব্যালেন্স, এটা আপনারাই বলেন কেমন। ইয়ামার ব্রেকিং ব্যালেন্স নিয়ে আমার কোনো ডাউট নাই, অসাধারণভাবে ইঞ্জিনিয়ারিং করা এই বাইকটিতে। অ্যারোডাইনামিকের সর্বোচ্চ লেভেলটার সাপোর্ট পাওয়া যায়। তবে এখানে হ্যান্ডেলবার রাইজ করার কারণে এই যে উইন্ডশেডটাকে একটু উঁচু করা হয়েছে, এবং উইন্ডশেডটার ধরনটা একটু চেঞ্জ। স্টকেরটা ভাইয়া সম্ভবত খুলে রেখেছে, উনি বাবল টাইপের উইন্ডশেড লাগিয়েছে, যার কারণে অ্যারোডাইনামিকটা একটু সুন্দর পাওয়া যায়। তবে আমার মনে হয় যে এই উইন্ডশেডের কারণে লুকসটা একটু কমে গেছে। যাই হোক, চালালাম, মনে হচ্ছে তো কমফোর্ট। এর আগে কখনো রাইজার লাগানো M চালায় নাই, কিন্তু আপনার এই রাইজার লাগানোর কারণে মনে হচ্ছে কমফোর্ট। তবে কন্ট্রোলের কি অবস্থা সেটা আসলে লং টাইম চালালে বোঝা যাবে। এখন কথা হচ্ছে যে কন্ট্রোল নিয়ে না, বিষয়টা হচ্ছে কন্ট্রোল নিয়ে কতটুক, মানে এটা নিয়ে একটা স্টাডির বিষয় আর কি। আপনি চাইলে হঠাৎ করে ভালো বলে ফেললাম, আরাম লাগছে বলে তা না। আর দেখতে হবে যে হাই স্পিডে হাইলিন কর্নারিংয়ে, তারপর নর্মাল পাহাড়ের রাস্তায় আঁকাবাঁকা কর্নারিং রাস্তা কেমন করে সেটাও কিন্তু বোঝার ব্যাপার আছে। তো থ্যাংক ইউ ভাইয়া, অনেক ধন্যবাদ। আর দেখি কোনটা নেওয়া যায়, কারণ আমি সিভিয়ার নিয়েও ভাবছি, R15 নিয়েও ভাবছি। সর্বোচ্চ বড় কথা আমার বন্ধুরা কি বলে সেটার উপরেই আমি সিদ্ধান্ত নিব। তো ঠিক আছে ভাইয়া, দেখা হবে। ওকে, নাইস টু মিট ইউ। থ্রটল রেসপন্সের কথা চিন্তা করতে গেলে আসলে সিভিয়ারকে মাথায় রাখতে হবে। যদিও টপ স্পিড সিভিয়ারে নাই বললেই চলে, তারপরও টপ স্পিড তো সব কিছুই না। ওভারঅল আপ টু বটম সব জায়গায় সমান পাওয়ারের ব্যাপারটা আমি সিভিয়ারেই সবচেয়ে জোশ পেয়েছি। তো দেখা যাক
আমি আসলে দেখতে চাই আপনারা কি সাজেস্ট করেন, আপনাদের সাজেস্টকে আমি প্রাধান্য দিব। তবে এখন আমার এই হোন্ডা CB150Xটাকে খুব যত্ন সহকারে একটা ওয়াশ করতে হবে। গ্রে মার্কেটের বাইক, অফিসিয়াল কোনো সার্ভিস সেন্টার নাই, অফিসিয়াল সার্ভিস সেন্টার যাওয়াও যাবে না। শুভ ভাই, ওই বাইকটা তো সেদিন সার্ভিস করে নিছে বুঝছেন, দুর্ভাগ্যবশত বাইকটা সেদিনের বৃষ্টিতে অসহায় হয়ে কাবু হয়ে পুরো প্যাক কাদা ভরে গেছে। আপনার সেল সার্ভিস হিসেবে স্প্যানার সার্ভিস সেন্টার থেকে আমি একটা জোস ওয়াশ চাই। অসুবিধা নাই, 150 টাকা দিয়ে দাও, করে দিবে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। টাকা ম্যাটার না, ম্যাটার হচ্ছে একটা জোস সার্ভিস অ্যান্ড জোস ওয়াশ। জোস সার্ভিস তো আগেই হয়েছে, এখন হবে জোস একটা ওয়াশ। হ্যাঁ হিরো, শোনো, তুমি হচ্ছে আমার ওয়াশের হিরো। হ্যাঁ, জোস করে একটা চমৎকার একটা ওয়াশ দিয়ে দিবা। ওকে, বাইকটাকে ওয়াশ করার পর বাইকটা এত সুন্দর লাগে, আসলে মনটা ভরে যায়। এমনিতেই হোন্ডা CB150X ইউনিক একটা বাইক, এর উপর যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ফিলটাই অন্যরকম, আর যখন নোংরা থাকে কি যে খারাপ লাগে। আসলে অ্যাডভেঞ্চার বাইক, ট্যুরিং বাইক একটু নোংরা হবে, এটাই খুব স্বাভাবিক। তারপরেও এখনকার নোংরা, ঢাকা শহরের নোংরাটা আসলে বৃষ্টি বাদল ছাড়া হয় না, প্যাক কাদাতেই যা নোংরা হয়। কিন্তু যতই ওয়াশ করি, যতই যাই করি, কিন্তু একটা স্পোর্টস বাইকের মতো সুন্দর কিন্তু অ্যাডভেঞ্চার বাইক না। এক একটা বাইকের এক এক রকম সৌন্দর্য, কিন্তু স্পোর্টস বাইকের সৌন্দর্য আমার কাছে আরও জোস লাগে। এখন বেশি ফিল করতেছি, বেশি মিস করতেছি, কারণ ওই যে আমার কাছে কোনো স্পোর্টস বাইক নাই। তাই তো আমি আপনাদের কাছে বিভিন্ন স্পোর্টস বাইকের সাজেশন চাই, এবং সেখান থেকে বেছে নিব আমার প্রিয় স্পোর্টস বাইক, এবং যেখানে থাকবে আপনাদেরও ভালো লাগা, আপনাদেরও পছন্দ। এতদিন যে বাইকগুলা কিনেছি আপনাদের যে পছন্দ হয়নি তা কিন্তু না, আপনাদের অনেক সাড়া পেয়েছি। আমি যখনই যে বাইকটা কিনেছি আপনাদের সাপোর্ট পেয়েছি। স্পেশালি আপনারা যারা ভালোবাসেন, আপনাদের প্রতি তো আমি কৃতজ্ঞ। আপনাদের সাপোর্ট না পেলে হয়তো বা আজকে এই পর্যন্ত আসাই হতো না। এই প্রথমবার আমি আপনাদের পছন্দের বাইক কিনতে যাচ্ছি, কিন্তু আমি চেষ্টা করেছি আপনারা কোনো কিছু পছন্দ করার আগে যেন লজিক্যালি চিন্তা ভাবনা করেন যে কি করা উচিত হবে, কি করা উচিত হবে না। আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দ, ভালো লাগা খারাপ লাগা সবকিছুর ঊর্ধ্বে আমি আপনাদের পছন্দটাকেই রাখবো। আমার বিশ্বাস আপনারা চান না আমি এমন কোনো বাইক কিনি যে বাইক কিনে আমাকে ভোগান্তিতে পড়তে হয়। আমি এমন বাইকই কিনতে চাই, শুধুমাত্র এইবারই না, আগামীতেও আমি এমন বাইকই কিনতে চাই যেখানে আপনাদেরও ভালোবাসা থাকবে, কারণ আমার এই এগিয়ে যাওয়াটা আপনাদের ভালোবাসা নিয়ে। তো বন্ধুরা, এখানে আজকে ব্লগটি শেষ করছি। আগামী ব্লগে আমি বর্তমান সমসাময়িক কিছু প্রেক্ষাপটের বিষয়ও আপনাদের সামনে তুলে ধরবো। এই যেমন ধরুন নতুন যে গতি সীমার নীতিমালা হলো, সেটা নিয়েই কথা হবে। এই ব্লগটা আর বড় করতে চাচ্ছি না, এখানেই শেষ করে দিতে চাচ্ছি। এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট।